প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক ডক্টর শামীম রেজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন। বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে তারেক রহমান, দ্রুতই দেশে ফিরব, অংশ নেব নির্বাচনে। নির্বাচনের দিন হবে গণভোট, অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত। জানালো আইএসপিআর, গুম খুন অপরাধে দায়মুক্তি নিয়ে কিছু বলেননি সেনাপ্রধান। মানবজমিন। কোনো ব্যক্তি নয়, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, উদ্বেগের কিছু নেই, তারেক রহমান। বাংলাদেশে জনগণের ভোটে যেই ক্ষমতায় আসুক তার সঙ্গে কাজ করবে ভারত। সরেজমিন গাজীপুর, প্রভাবশালীরা গিলে খাচ্ছে কালিয়াকৈরের বন। কালের কণ্ঠ। বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে তারেক রহমান, দ্রুতই দেশে ফিরে আসব, অংশ নেব নির্বাচনে। খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য আনা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি। প্রবাসীদের পাঠানো টাকায়ও কর বসাতে চায় আইএমএফ। গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ। নির্বাচনে এআই এর অপপ্রচার ও গুজব মোকাবেলা বড় চ্যালেঞ্জ। আমাদের সময়। অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া বিভেদের রাজনীতি বাড়বে, গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ। গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে মিশরে আলোচনা, যুদ্ধ বন্ধের আশা রয়েছে কাঁটাও। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি বুলবুল। কালবেলা। 4 বছরে 25 কোটি টাকা কর ফাঁকি দিয়েছে একমি পেস্টিসাইডস। সাবের হোসেন চৌধুরীর বাসায় 3 রাষ্ট্রদূতের বৈঠক। দৈনিক ইনকিলাব। নতুন শুল্ক নীতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিদেশি ক্রেতাদের দাম কমানোর চাপ, মহাসংকটে পোশাক খাত। দেশ রূপান্তর। শেষ হয়েও হলো না শেষ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন। পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, ভোটে যারাই ক্ষমতায় আসবে তাদের সঙ্গে কাজ করবে ভারত। আমার দেশ। মোখলেস সিন্ডিকেটে আওয়ামী পুনর্বাসন। বিবিসি বাংলাকে তারেক রহমান, দ্রুত দেশে ফিরব, নির্বাচনে জনগণের সঙ্গেই থাকব। দৈনিক সংগ্রাম। অরক্ষিত এনআইডির তথ্য ভাণ্ডার। প্রথমবারের মতো সৌদির সঙ্গে কর্মী নিয়োগে আনুষ্ঠানিক চুক্তি। দৈনিক করতোয়া। প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সভাপতির সাক্ষাৎ। খবরের কাগজ। চাল আমদানিতে বিকল্প বাজারের খোঁজে সরকার। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ আসলে বলার অপেক্ষা রাখে না, প্রধান শিরোনাম সবগুলো দৈনিক সংবাদপত্রেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাক্ষাৎকার বিবিসি বাংলায় তিনি যেটি দিয়েছেন, এবং শিরোনাম হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে দ্রুতই তিনি দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন বলে যে কথাটি বলেছেন সেটিকে প্রধান শিরোনাম করা হয়েছে। আমরা এই বাক্যটিকে ঘিরে আলোচনা শুরু করি, তারপর আমরা অন্য বিষয়গুলোতে যেতে চাই। আপনি ঠিকই বলছিলেন, আপনার সামনে যে সংবাদপত্রগুলো সম্ভবত একটা সংবাদপত্র ছাড়া আর সব সংবাদপত্রই এটাই প্রধান শিরোনাম করেছে। আর যারা তারেক রহমানের যে সাক্ষাৎকার বিবিসিকে দিয়েছেন সেটা আমি মনে করি যে খুব কৌশলগত একটা পদক্ষেপ তার দিক থেকে এবং তার দলের দিক থেকে বলবো, এবং একই সঙ্গে যথেষ্ট চৌকসভাবেই পুরো বিষয়টা তিনি মোকাবেলা করেছেন। কারণ গণমাধ্যমের তো একটা উদ্দেশ্য থাকে এবং এই সাক্ষাৎকারে আমার কাছে মনে হচ্ছে প্রধান দুটো জিনিস। একটা মর্যাদাপূর্ণ গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, এই অর্থে ঠিক বাংলাদেশ বা দেশীয় কোনো গণমাধ্যমে সাক্ষাৎকারটি দেননি। এবং সেখানে যারা সাক্ষাৎকার নিচ্ছিলেন তাদের একটা উদ্দেশ্য নিঃসন্দেহে ছিল তার ব্যক্তিত্ব মূল্যায়ন করা। কারণ এর আগে তিনি তার কোনো সাক্ষাৎকার এইভাবে গত 17 বছরে সরাসরি হয় প্রচার করা সম্ভব হয়নি, অথবা তিনি হয়তো এইভাবে সরাসরি মুখোমুখি হওয়ার সুযোগ পাননি। তো সেদিক থেকেও তাকে বিশ্লেষণের একটা চেষ্টা তো সাক্ষাৎকার গ্রহণকারীদের তো ছিলই, তার মনোভঙ্গি বোঝা, এবং তার সঙ্গে অনেকগুলো বিষয়ে তার অবস্থান জানতে চেষ্টা করেছেন, তার সঙ্গে কথা বলেছেন। দীর্ঘ সাক্ষাৎকার, প্রায় 45 মিনিটের সাক্ষাৎকার বা আরও হয়তো কিছু বেশি হবে।
তো আমি যে কথা বলছিলাম যে সময়ে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন সেটা আগে একটু আমার মনে হয় যে আলোচনা করা প্রয়োজন, যে এমন একটা সময় দিচ্ছেন ঐকমত্য কমিশনের আলোচনা একটা অবস্থানে এসে দাঁড়িয়েছে, কিছু গৃহীত হয়েছে, কিছু গৃহীত হয়নি, কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট রয়েছে, এবং গণভোট হবে এমন একটা কথা আমরা শুনছি, কিন্তু সেটা কি প্রক্রিয়ায় হবে, কখন হবে, সেটা নিয়ে এখনো তো ভিন্ন মত রয়েছে। আজকে শিরোনামে অবশ্য নির্বাচনের দিন হবে এরকম একটি বিষয় নীতিগত সিদ্ধান্ত হিসেবে বলা হয়। একটা আলোচনা তো আছে, আবার এটা একাধিক গণভোট হবে কিনা সে আলোচনাও আছে। এবং একই সঙ্গে আপনি জানেন যে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার ব্যাপারে যে একেবারে সকলে একমত, সেটাও জোর দিয়ে বলা যাবে না। তো সে এরকম একটা মুহূর্ত, এবং একই সঙ্গে বিএনপি রাজনৈতিকভাবে বিএনপিকে চাপে ফেলবার একটা কৌশল আমরা মাঠে লক্ষ্য করছি, যে বিএনপির পুরনো যে জোটে যে মিত্র ছিল যদি তখনকার জামাত ইসলাম, যে এখন নিজে একটা স্বতন্ত্র অবস্থানে যাবার জন্য তার পদক্ষেপগুলো খুব স্পষ্ট। এবং বিএনপিকে একদিকে রেখে, মানে আমি যদি এইভাবে বলি যে বিএনপি বনাম বড় একটা জোট তৈরির একটা প্রচেষ্টা, কোনো ক্ষেত্রে বিএনপিকে একটু প্রান্তিক করারও কিছু আলামত সেখানে পাওয়া যায়। অর্থাৎ বিএনপিকে আমরা যেভাবে একটা মধ্যমপন্থার দল হিসাবে অনেকেই যেটা বিশ্লেষণ করে থাকেন, বাংলাদেশে তো সবসময় এটা গুরুত্বপূর্ণ যে একদিকে ইসলাম পছন্দ যে দলগুলো আছে বা এই ধরনের ভাবধারাকে সমর্থন করে, এটা যেমন একটা বড় গোষ্ঠী, একই রকমভাবে প্রধান দলগুলো এখন পর্যন্ত যাদের কর্মকাণ্ড এখন নিষিদ্ধ রয়েছে, বা এই মুহূর্তে বিএনপি বা এই মুহূর্তে জাতীয় পার্টিভাবে কর্মকাণ্ড আমরা দেখছি না, তো সব মিলে সবসময় একটা লক্ষ্য থাকে যে এখনকার যে অবস্থা, যে আঞ্চলিক বাস্তবতা, বিশ্ব বাস্তবতা, বাংলাদেশের যে বাস্তবতা এবং জনগণের যে আকাঙ্ক্ষা, তাতে এখানে একটা মধ্যপন্থী গণতান্ত্রিক দলই আমাদের জন্য শ্রেয় বা শ্রেয়তর। তো এরকম একটা আলোচনার মধ্যে বিএনপি যখন চাপে পড়ছে, এবং দলীয় শৃঙ্খলার একটা বিষয়, সে 7,000-এর মতো কর্মীকে বিভিন্ন সাংগঠনিক বা শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি দিয়েছে বিভিন্ন ধরনের, কিন্তু এটার একদিকে যেমন ভালো দৃষ্টান্ত, কিন্তু অন্যদিকে মাঠ পর্যায়ে আসলে কতখানি শৃঙ্খলা ধরে রাখা সম্ভব হচ্ছে, এবং কতটা বিএনপির নেতাকর্মীরা যুক্ত, অথবা কতটা বিএনপির নেতাকর্মীর নামে কিংবা বিএনপির নামে করা হচ্ছে, সেটা তো আসলে ওইভাবে বিশ্লেষণ করা কঠিন, কিন্তু ঘটছে, এবং সেটা তাকে যথেষ্ট চাপে ফেলছে, যথেষ্ট নতুন নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে। এর বাইরে তো নির্বাচন, এবং নির্বাচন উনি কখন আসবেন বা কি ভূমিকা রাখবেন, এতগুলো প্রশ্নের মধ্যে উনি সাক্ষাৎকারটা দিচ্ছেন এবং সাক্ষাৎকার দিতে সম্মত হয়েছেন। সুতরাং আমি মনে করি যে সেই পরিস্থিতিগুলোকেও বিবেচনায় নেওয়া অত্যন্ত জরুরি। আমি যেভাবে দেখছি, অনেক প্রসঙ্গে কথা বলেছেন দেশে ফেরার ব্যাপারে, তো দেশে ফেরার ব্যাপারেও তিনি কৌশলগত উত্তর দিয়েছেন। এখন উনি কখন ফিরবেন বা কি পরিস্থিতিতে তার ফেরা উচিত, এ বিশ্লেষণ করা খুব কঠিন। এটা তার দল ভালো বলতে পারবে, বা তিনি ব্যক্তিগতভাবে ভালো বুঝবেন। অনেক নিরাপত্তার বিষয় পূর্বেও ছিল, বা এখন সেগুলো আছে কিনা, যদি বলা হচ্ছে যে না, ওই ধরনের কোনো ইস্যু নাই, বা ঠিক কোন মুহূর্তে ফিরলে তিনি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, তিনি তো দলের নিঃসন্দেহে শীর্ষ পর্যায়ে তো আছেনই, কিন্তু যে আলোচনাগুলো আমরা করছি, দলের শৃঙ্খলা, দলের মনোনয়নের বিষয় থাকবে, এবং সামগ্রিক নির্বাচনী কৌশলের একটা বিষয় থাকবে। যদিও উনি বক্তৃতায়, সাক্ষাৎকারে বারবারই বলেছেন যে ওনার সবসময় যোগাযোগ আছে, উনি বিভিন্ন ভাবে সরাসরি সাক্ষাৎকার দিতে না পারলেও সামাজিক মাধ্যমে বা কোনো না কোনোভাবে তিনি যোগাযোগ রেখে চলেছেন। সাম্প্রতিক সময় তার বক্তব্যগুলো মূলত অনলাইনে, এবং যত সভা সমিতি বা যা কিছু অনুষ্ঠিত হয়েছে সেখানে তিনি উপস্থিত থেকেছেন, সশরীর না থাকলেও অনলাইনে থেকেছেন। এখন দেশে ফেরার ব্যাপারে একটা আলোচনা নিঃসন্দেহে আছে, এবং সেটাও এই সাক্ষাৎকারে উনি ওইভাবে সরাসরি স্পষ্ট করেননি, কিন্তু একটা বোধহয় ধারণা করা যায় যে সম্ভবত আরেকটু অগ্রসর হলে নির্বাচনী প্রক্রিয়া, নিঃসন্দেহে দল এবং তাদের মধ্যে একটা আলাপ আলোচনার ভিত্তিতে হয়তো তারা সেটা সিদ্ধান্ত নিতে পারবেন। আমরা অন্য বিষয়গুলোতে একটু নজর দিই। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি শিরোনামে যে বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি নয়, জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড গণতন্ত্রকামী জনগণ, এই কথাটিও জুলাই আন্দোলনের পরে এখন পর্যন্ত এটা সবসময় বিষয়টা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থার কিন্তু রয়েছে, যে কে এটার প্রধান বা কে প্রধান ভূমিকা রেখেছেন। আমরা অনেকেই দাবি করতে শুনেছি, তারেক রহমান সাহেবের নামও কিন্তু দলের অনেক নেতাকর্মী বলেছে যে আসলে অন্যরা না, তিনি মাস্টার মাইন্ড। আবার আমরা জানি যে আরও অনেক তরুণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ আমরা তখন ভূমিকায় দেখেছি বা অগ্রভাগে দেখেছি। আমরা নিঃসন্দেহে আমাদেরও গণমাধ্যমের কল্যাণে দেখার সুযোগ হয়েছে, বা যারা জানেন তাদেরকেও কোনো কোনো সময় পরিচয় করিয়ে দেওয়া হয়েছে যে কে এটার প্রধান কুশীলব।
এমনকি এখন তত্ত্বাবধায়কের প্রধান যিনি উপদেষ্টা তিনিও পরিচয় করে দিয়েছেন একাধিক ব্যক্তিকে যে কে কে প্রধান কৌশলী। এর বাইরে তো আমরা অনানুষ্ঠানিকভাবে সামাজিক আলাপচারিতা বিভিন্ন কথা শুনি, যেটা আমার মনে ভালো হয়েছে যে উনি স্পষ্ট করেছেন উনার দিক থেকে যে উনি মনে করেন যে একক কেউ নয়, এটা বহু মানুষের সম্মিলিত একটা ধারা। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা ওনারই বক্তব্য ওনারা গ্রহণ করবে কি করবে না, ভবিষ্যতে এটা কীভাবে ইতিহাস লেখাবে সেটা সময়ের ব্যাপার। ওনার দিক থেকে আমার যেটা ভালো লেগেছে খুব দৃঢ়তার সঙ্গে যে আমি না, মানে এই কৃতিত্ব তিনি নিতে চাননি। আমি মনে করি যে এটা, কারণ বাংলাদেশ তো রাজনীতি নিয়ে যেমন আমরা তর্ক করি, রাজনীতির ইতিহাস নিয়ে তার চাইতে আমরা বেশি তর্ক করি, এবং রাজনৈতিক ইতিহাসের তর্ক আমাদেরকে কোন পর্যায়ে নিয়ে গেছে সেটা নিশ্চয়ই আমি দর্শক শ্রোতা সবাই জানে। আমরা এই 50-55 বছরে আমরা সেই তর্ক কোনো অবস্থাতেই থামাতে পারিনি। তো সেখানে এরকম একটা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ একজন নেতা যদি বলেন যে আমি না, আমি মনে করি যে সেটা তার একটা উদার্য এবং একটা বিবেচনাপ্রসূত বিষয় চিহ্নিত করে। নির্বাচনে জোট গঠন নিয়ে কথা বলেছেন। অন্য জোটের ব্যাপারে যে প্রসঙ্গটা আমরা শুরুতেই বলছিলাম যে বিএনপিকে একটু প্রান্তিক করার কিংবা একদিকে ঠেলে দেওয়ার বিএনপি বনাম যে রাজনৈতিক প্রক্রিয়াটা আমরা এখন লক্ষ্য করছি, তার মধ্যে তার পুরনো মিত্রও আছে। আমি মিত্র বলতে আমি রাজনৈতিক জোটের মিত্র বলছি, আদর্শিক মিত্রতা না। আমার মনে হয় যে তিনি হয়তো খোলাখুলি তিনি বলেছেন যে না, এটা গণতান্ত্রিক ক্ষেত্রে হতেই পারে, এবং খুব বেশি সেখানে তিনি তারা চিন্তিত না বলেই প্রতিদ্বন্দ্বিতার বিষয়, এবং হতেই পারে জোট পুরনো মিত্র ছিল, এখন হয়তো সে আলাদাভাবে করতে চায়। যেটা আর মানে আপনি হয়তো প্রশ্ন করতে চাইবেন যে পরিবার থেকে রাজনীতিতে আসা, এটাই আমাদের গণমাধ্যমগুলো কেউ কেউ খুব বড় আকারে। এটার একটা যেটা আমার কাছে ভালো লেগেছে যে আলোচনাটার আগেও কিন্তু আমরা করেছি, এটা ওনার বক্তব্য সাক্ষাৎকারের প্রসঙ্গে না, অন্য সময়, যে আসলে রাজনীতিতে আপনি কিভাবে আসছেন তার চাইতে বোধহয় গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে টিকে থাকছেন এবং আপনি কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছেন এবং কতটা দলকে আপনি নেতৃত্ব দিয়ে সেই অবস্থায় নিয়ে যেতে পারছেন। আমরা বাংলাদেশের 70, 80, 90 দশক পর্যন্ত বা 2000 পর্যন্ত যে প্রধান দুটো দলকে দেখেছি, সেই দুটো দলেরই যে প্রধান ব্যক্তি ছিলেন তারা যে খুব ইচ্ছায় দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন এমন কিন্তু রাজনৈতিক ইতিহাস সাক্ষ্য দেয় না। আমরা যদি খালেদা জিয়ার প্রসঙ্গে আসি, তিনি নিতে হয়েছিল তাকে, সম্ভবত এছাড়া আর তখন উপায় ছিল না, কিন্তু পরবর্তীতে তিনি তার ভূমিকা রেখেছেন। তিনি দীর্ঘ সময় রাজপথের সংগ্রামে ছিলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন, প্রধানমন্ত্রী হয়েছেন, বিরোধী দল নেত্রী হয়েছেন, অর্থাৎ তার দীর্ঘ একটা রাজনৈতিক পরিপক্কতা তৈরি হয়েছে। এখন এখানে আমরা অনেক সময় বলবার চেষ্টা করি যে বড় দলগুলো, এমনকি জাতীয় পার্টিও যদি বলেন, সেখানে জাতীয় পার্টিকে অবশ্যই বিশ্লেষণ আনাটা খুব কঠিন, মানে সেখানেও আমরা অনেক দ্বন্দ্ব দেখেছি যে পরিবারের হাতেই দায়িত্ব থাকবে কিনা। কিন্তু আমরা যদি ওখান থেকে সরে আসি, আগের আলোচনাতেই আসি, এটার শুধুমাত্র বোধহয় ওইভাবে বিশ্লেষণটা সীমাবদ্ধ হয়ে পড়ে। এখন পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্র বা ডাইনাস্টিক পলিটিক্স এক ধরনের, আর নির্দিষ্টভাবে নেতৃত্ব দেওয়া, নেতা হয়ে ওঠা এবং দেশ পরিচালনা করা, জনসম্পৃক্ততা তৈরি করা, সেটা বোধহয় আর একটা দিক। এখন দক্ষিণ এশিয়ার বাস্তবতাকে তো অস্বীকার করা যাবে না। আপনি পাশের দেশ নেহেরু পরিবার, একেবারে সেই মতিলাল নেহেরুর সময় থেকে তারা যে যোগ্যতার বাইরে গিয়ে কেবলমাত্র পরিবার থেকে এসেই নেহেরু তৈরি হয়েছেন, বা পরিবার থেকে নেহেরুর কন্যা ইন্দিরা খুব স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়েছেন, এটা বোধহয় বলবার সুযোগ নেই। হ্যাঁ, তার নেহেরুর কন্যা হিসেবে একটা সুযোগ পেয়েছেন প্রথমবার দলে আসার ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে, কিন্তু তারপরের যদি ইন্দিরাকে দেখেন, সেটা তো বলা যাবে না যে নেহেরু পরিবার মাত্রই ইন্দিরা তৈরি হয়েছেন। সুতরাং সেটা তার আলাদা একটা বৈশিষ্ট্য, নেতৃত্ব বলিষ্ঠতা সেখানে তৈরি আছে। এমনকি যদি সরাসরি এখনকার নেতৃত্বে চলে আসেন রাহুল গান্ধীর ক্ষেত্রে, একেবারে সাধারণ সদস্য পদ থেকেই তাকে শুরু করতে হচ্ছে, এবং তার এই ভঙ্গুর অবস্থা থেকে কংগ্রেসের অনেক সমালোচনার মধ্যে প্রায় সরে যেতে আবার। তো আমরা যদি যাকে নিয়ে আজকে আলোচনা করছি, তিনিও সম্ভবত এটাই বলবার চেষ্টা করেছেন, তিনিও সাধারণ সদস্য পদ দিয়ে শুরু করেছিলেন। সমালোচনা আমরা করি পরিবার থেকে আসলে, স্বামী স্ত্রী, শ্রীলঙ্কার ক্ষেত্রেও করেছে, শ্রীমাভা বন্দরনায়কের পরিবার থেকে তার স্ত্রী, মেয়ে, কন্যা, তারাও গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি বলতে পারবেন না যে বন্দরনায়কের কন্যা, বন্দরনায়কের নাম দিয়েই কেবল শ্রীলঙ্কার রাজনীতিতে মেঘাবতী সুকর্ণপত্রী, অনেক দিনের ব্যবধান যদি সুকর্ণর প্রস্থান থেকে শুরু করে ওনার সময়কাল ধরেন, এবং তার পরিবারও খুব গুরুত্বপূর্ণ রাজনীতিতে, কিন্তু ওই সাংগঠনিক ভিত্তি তারা তৈরি করেছেন। আর উদাহরণ থাইল্যান্ডের উদাহরণ রয়েছে, অন্যান্য দেশে পাকিস্তানের উদাহরণ রয়েছে। তো যে জায়গাটা আসছে না, আমার মনে হয় যে এইটাই বোধহয় একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমার কাছে মনে হয়েছে, যে আপনি গোষ্ঠীতন্ত্র তৈরি হতে দেবেন কিনা, আপনি আত্মীয়তার তন্ত্র তৈরি হতে দেবেন কিনা, আপনি পরিবারের তন্ত্র যেটা আমরা বলি সেইটা আপনি তৈরি হতে দেবেন কিনা। এখন আপনি যদি
পুরনো রাজা রাজদাদের দিনের মতো ডাইনেস্টিক পলিটিক্স আর এখনকার এটাকে এক করে দেখেন, তাহলে খুব কঠিন। মার্কিন যুক্তরাষ্ট্রে কেনেডিদের পরিবার আছে, তারা হয়তো এই মুহূর্তে সকলে সক্রিয় নন, কিন্তু দীর্ঘ সময় তারা সক্রিয় ছিলেন। আবার একই রকম উন্নত দেশেও অনেক রাজনৈতিক পরিবারকে আমরা চিনি। অনুষ্ঠানে আমরা তো নাম বলে তাদের দর্শক শ্রোতাদের বোঝাতে পারবো না। এমনকি রাজ্য পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাসেম্বলিম্যান, একই তার ছেলে হয়তো কংগ্রেস বা স্টেট এসে যাচ্ছেন, রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন, এরকম প্রচুর পরিবারকে আমরাও দেখেছি বা আরও অনেকে চেনেন। এটা একটা একটা অধ্যায় কাজ করে এবং একটা সম্পৃক্ততা কাজ করে, একটা পরিচিতি কাজ করে। কিন্তু আমার মনে হয় আলোচনাটা অত্যন্ত জরুরি যে আমরা তন্ত্র কোনটা, গোষ্ঠীতন্ত্র কোনটা, আপনি অলিগার্ক তৈরি করবেন কিনা, আত্মীয়তার অসংখ্য বলয় তৈরি করবেন কিনা, এই কাঠামো তৈরি করবেন, নাকি একটা পারিবারিক যোগাযোগ থাকলেও আপনি কিভাবে দলকে সংগঠিত করবেন, রাজনৈতিক নেতৃত্ব দেবেন, সেটাই বোধহয় বেশি গুরুত্বপূর্ণ। উনি আমি জানি না আপনার সামনে আর একটা পয়েন্ট আছে কিনা, দুর্নীতির কথাও বলেছেন, জাতীয় নির্বাচনের প্রসঙ্গ বলেছেন, যে আপনি যদি বলতেন। হ্যাঁ, এই কথাগুলো রয়েছে। পাশাপাশি তিনি যে কথাটা বলেছেন যে সকলকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে চাই, এটিও এখানে আমরা শিরোনামে দেখছি প্রাধান্য পাচ্ছে। সেটা অবশ্য একাধিকবার বলেছেন। এর মাঝে আরও ছোট দু একটা বিষয়, দুর্নীতি দমনের কথা বলেছেন, তার সময় টিআইবি প্রতিবেদন নিয়ে কথা বলেছেন, নির্বাচনের প্রসঙ্গ তো আসছে, জোটের কথা আসছে, এবং সম্ভবত যেটার জন্য দর্শক শ্রোতারাও হয়তো এই বিশ্লেষণে আগ্রহী, যে আওয়ামী লীগের বিষয়। আজকে দুই জায়গা থেকে আওয়ামী লীগের এই কথাটি তিনি বলেছেন, অন্যায় করে থাকলে একাধিকবার তাকে সমস্ত প্রশ্ন করা হয়েছে দুজন সাক্ষাৎকার গ্রহণকারী পক্ষ থেকে। তিনি এক্ষেত্রে যথেষ্ট চৌকস এবং কৌশলী উত্তর দিয়েছেন। এখন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন, প্রায় ঘণ্টাব্যাপী একটা সাক্ষাৎকার, প্রতিটা প্রশ্নর তো আমরা আসলে এটাও আশা করতে পারি না যে তিনি সবগুলো আক্ষরিক উত্তর দেবেন। এই মুহূর্তে যদি আমাকেও আপনি প্রশ্ন করেন যে আপনার অবস্থান কি, আমিও তো আক্ষরিক উত্তর দেওয়ার অবস্থানে নেই। আমাকে নিশ্চয়ই বিভিন্ন উপাদানের উপরে ভিত্তি করে বা যুক্তির উপরে ভিত্তি করে উত্তর দিতে হবে। তিনিও সম্ভবত সেই অবস্থান থেকেই বলেছেন। তবে দুটো গুরুত্বপূর্ণ বিষয় সম্ভবত এখান থেকে আমরা নিতে পারি। একটা হলো যে আলোচনাটা আমরা সবসময় করেছি, নির্বাহী আদেশ বনাম আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা দলের কার্যকলাপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। তো সেটা তো সবসময় আমরাও বলবার চেষ্টা করেছি যে কোনো দলের ক্ষেত্রে নির্বাহী আদেশের সীমাবদ্ধতা অনেক। একটা দলের কর্মকাণ্ড চলবে কি চলবে না, সে নির্বাচনী প্রক্রিয়া আসবে কি আসবে না, এটা তো এখনকার জামাত ইসলামের ক্ষেত্রেও প্রযোজ্য। সেটাও তো নির্বাহী আদেশগুলো টেকানো যায়নি। তা আমার মনে হয় যে তার উত্তরটা সম্ভবত অনেক পরিশীলিত, যে একটা হলো জনগণ সিদ্ধান্ত নেবে। এর একাধিক অর্থ করা যেতে পারে, যে জনগণ কি ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে, নাকি সামাজিকভাবে সিদ্ধান্ত নেবে, নাকি অন্য কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেবে, সেটা নিশ্চয়ই তিনি তার দলের সঙ্গে আলাপ করবেন। আর একটা কিছুটা হলেও তিনি আইনের দিকেও নির্দেশ করেছেন, যে আইনিভাবে যা কিছু করা। তবে দুটো বিষয় আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। একটা হলো যে ব্যক্তি অন্যায় করলে তার বিচার, এবং দলেরও অন্যায় থাকলে তার বিচার। তো আমার মনে হয় যে সম্ভবত ওই দিকটাই পাল্লা ভারী, যে উনি আইনের দিক, আইনগতভাবে ঠিক নির্বাহী আদেশে না, তার সঙ্গে জনগণ প্রত্যাখ্যান করবে, জনগণ কাকে রাখবে না রাখবে, সেটা কিছুটা নির্বাচনী প্রক্রিয়াকেও নির্দেশ করে, যে জনগণ কাকে চায় কি চায় না, কাকে দেখতে চায় না। কারণ নির্বাচনের বাইরেও তো একটা সামাজিকতা আছে, রাজনীতির একটা সামাজিকীকরণ আছে। এই সামগ্রিকভাবে এর পরে বোধহয় আরও এক প্রশ্ন উনি সাক্ষাৎকার দেবেন, সেটা এখনো জানি না যে কি নিয়ে হবে। তবে ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করেন, জি, আমরা ভিন্ন শিরোনামেও যাই, এটিও গুরুত্বপূর্ণ শিরোনাম হিসেবে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের যে সংলাপ, মূলত নির্বাচন কমিশনের সংলাপ, সেখানে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন এবং নির্বাচনে এআই এর অপপ্রচার ও গুজব মোকাবেলা বড় চ্যালেঞ্জ, এটি বলা হয়েছে সেই আলোচনায়। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের জন্য যে নীতিমালা করা হয়েছে সেটি উঠে এসেছে, গণমাধ্যমের কাছে নির্বাচন কমিশনের চাওয়ার কথাও উঠে এসেছে। একটা হলো যে এই সাংবাদিকদের জন্য যে নির্বাচনকালীন যে নীতিমালা, অর্থাৎ তারা কিভাবে যাবেন, কিভাবে সংবাদ প্রতিবেদন করবেন, কতটুকু পর্যন্ত যাওয়ার সুযোগ থাকবে নির্বাচনী কেন্দ্রে, এই আলোচনা কিন্তু আগেও হয়েছে। এর আগের ত্রুটিপূর্ণ নির্বাচনের সময়ও কিন্তু আমরা এই আলোচনা করেছি। এর জন্য সবচেয়ে ভালো হয় যে তারা যে খসড়াটা বা যে নীতিমালাটা প্রস্তাব করতে, দেখেন নীতিমালা তো একটা আইন না, এটা একটা কোড অফ কন্ডাক্টের মতো। এটা তো এমন না যে একদম আইন, এটার কোনো পরিবর্তন করা যাবে না, পরিমার্জন করা যাবে না। আমাদের যারা অভিজ্ঞ সাংবাদিক আছেন, সাংবাদিক নেতৃবৃন্দ আছেন বা প্রতিনিধি আছেন, তাদের সঙ্গে নির্বাচন কমিশন একাধিকবার বসতে পারে। আর আমাদের সঙ্গেও যে সংলাপ হয়েছিল সুশীল সমাজ এবং শিক্ষাবিদদের, আমি নিজেও একটা সংলাপে ছিলাম, সেখানে আমরা দ্বিতীয় যে বিষয়টা বললেন
যে এই যে সাইবার অ্যাক্টিভিটিসগুলো এবং সেটা কিন্তু প্রত্যেকেই বলেছেন। আমি নিজে আমাদের অধীনে যে দুটো সংলাপ ছিল প্রত্যেকে আমরা এটা নির্বাচন কমিশনকে এই প্রসঙ্গ তুলেছি যে দেখুন একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে কিন্তু সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে কী ধরনের কার্যকলাপ করা হচ্ছে। প্রচুর ভুল তথ্য অপতথ্য ছড়ানোর সুযোগ রয়েছে। এর কথা বলা হচ্ছে প্রচুর ডিপ ফেক ভিডিও তৈরি করা যেতে পারে, অনেক ধরনের আদেহ নির্মাণ করা যেতে পারে, যেটা পুরো প্রক্রিয়াকে একটা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার হয়তো কেউ চেষ্টা করলেও করতে পারেন। আর এমনিতে যদি এরও বাইরে একটা গুজব ছড়িয়ে দিলেন, সে গুজবটা সামাজিক মাধ্যমে বহু দূর, এটা বিদ্যুৎ গতিতে এটা ছড়িয়ে যেতে পারে, অন্য কোনো রকম কিছু ঘটতে পারে। তো আমাদের দিক থেকেও সুপারিশ ছিল যে এটা এখনই অন্তত আমাদের যে সংস্থা আছে নিয়ন্ত্রণকারী বিটিআরসি, তাদের সঙ্গে বাংলাদেশ এখনই তাদের বসা নির্বাচন কমিশনের যে দুইভাবে তো কাজটা করা যেতে পারে। একটা আপনি প্রযুক্তি ব্যবহার বা টেকনোলজি বেসড অ্যাপ্রোচে আপনি কিভাবে যাবেন, সেটা যে কত দূর সম্ভব সেটা প্রযুক্তি বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। খুব বেশি দূর যে সম্ভব হবে তা না, তারপরেও যতটুকু সম্ভব আগাম সেটা করা যায়। কিন্তু হঠাৎ যদি কোনো পরিস্থিতির উদ্ভব হয় যে বড় কোনো এরকম একটা গুজব রটে গেল বা একটা ভুল তথ্য অপতথ্য বা মিথ্যা তথ্য একটা খুব বড় ধরনের প্রভাব রাখতে পারে, তখন কিভাবে মোকাবেলা করা যাবে সেই প্রস্তুতি নির্বাচন কমিশনের থাকা প্রয়োজন। আমরা একটা সেলের কথাও বলেছি ওই দিন, আমি নিজেও প্রস্তাব করেছি যে একটা ইউনিট বা সেল যদি থাকে যারা আগামী বিষয়গুলো এবং সেখানে প্রযুক্তিবিদরা থাকতে পারেন, অন্য বিশেষজ্ঞরা থাকতে পারেন, এটা আউটসোর্স করেও করা যায় এবং এটা সম্ভবত এখনই তাদের এই প্রস্তুতি গ্রহণ করা। এবং আমরা ছোট ছোট যে একটা দুটো ক্যাম্পাস ভিত্তিক নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে অভিজ্ঞতাগুলো হয়েছে যদি সেটা খুব ছোট উদাহরণ, তারপরে আমরা সেই উদাহরণগুলো তাদের সঙ্গে বিনিময় করি। সাংবাদিকরাও সে একই কথা বলেছেন। তবে আমি আবারও একটু ওই প্রসঙ্গে ফিরে আসবো যে তাদের যে অনুসরণীয় নীতিমালার কথা বলা হচ্ছে, নির্বাচনের দিন কিভাবে সাংবাদিকরা যাবেন, এটা কভার করবেন, এটা আমার মনে হয় যে একটু দ্বিপাক্ষিক, খুব আন্তরিকভাবেই যদি আলোচনা করেন দুই পক্ষ, এমনকি আপনার আমার মতো ব্যক্তিও যাদের এগুলোতে আগ্রহ আছে তাদেরকেও যদি তারা মনে করেন আমরাও সেখানে মত দিতে পারি বা দু একটা কথা বলতে পারি, এটা আমার মনে হয় যে খুব কঠিন কিছু হবে না বা বড় কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। আরেকটি শিরোনাম প্রাধান্য পেয়েছে আজকের সংবাদপত্রগুলোতে। আমরা একটু দেখি, বাংলাদেশের জনগণের ভোটে যেই ক্ষমতায় আসুক তার সঙ্গে কাজ করবে ভারত। এটি বিক্রম মিস্ত্রি, ভারতের পররাষ্ট্র সচিব, তাকে উদ্ধৃত করে আমি এটা তখন একটু বলবার চেষ্টা করছিলাম যেটা একটু কাকতালীয়, যে যেদিন জনাব তারেক রহমান বিবিসির সঙ্গে সাক্ষাৎকারটা দিয়েছেন বা আজকে আমরা যেটা দেখলাম, একই সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের দিক থেকেও একই বক্তব্য। তাকেও কিন্তু ওই প্রশ্ন করা হয়েছিল, সময় একটা প্রতিনিধি দল প্রশ্ন করেছে যে আওয়ামী লীগের ব্যাপারে কি হবে বা যদি নিষিদ্ধ হয় তাহলে নির্বাচন কি ধরনের হবে, অন্তর্ভুক্তিমূলক ইত্যাদি প্রশ্নগুলো। এবং তখন তিনি ওই কৌশলী উত্তরটাই দিয়েছেন, মানে ওটা কি রীতি বা বৈশিষ্ট্যে নির্বাচন হবে কি কোনটা হবে সেটা না দিয়ে, ওই গ্রহণযোগ্যতার প্রসঙ্গে না গিয়ে তিনি উত্তর দিয়েছেন যে এটা যারাই নির্বাচিত হবে তাদের সঙ্গে ভার। এর আগেও কিন্তু আপনার মনে হচ্ছে বেশ অনেক মাস আগেও এই ধরনের একটা বক্তব্য তাদের সেনা প্রধানের কাছ থেকে বা রাজনৈতিকভাবে আসছিল যে যত দ্রুত এখানে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠাতা ততই তাদের জন্য ভালো হয় এটা কাজ করতে বা নির্বাচনের পরে। দেখুন, আমি তখন যেটা একটু বলবার সুযোগ নিতে চেষ্টা করছিলাম যে পরের যে কিস্তি জনাব তারেক রহমানের সাক্ষাৎকার বাকি আছে বলে আমরা বিবিসি বাংলা থেকে জানতে পারছি, সেখানে আমার ব্যক্তিগতভাবে যদি বলি আমার একটা প্রত্যাশা, এটা নাও হতে পারে, উনি কীভাবে দিয়েছেন তারাই ভালো জানবেন, একটা হলো অর্থনীতি নিয়ে তাদের কথা বলতে হবে এবং কে ক্ষমতায় যাবে না যাবে, কে কত ভালো করবে, কত আসন পাবে সেটা পরের ব্যাপার। কিন্তু আমরা বারবারই বলেছি যে বিএনপি এই মুহূর্তে আমাদের দেখা সবচেয়ে বড় দল যারা কার্যকর রয়েছে, অন্যরা তো তাদের কার্যকলাপ নাই। এবং এটা তো লুকানোর কোনো কিছু নেই যে এখন মধ্যপন্থী দল হিসাবে বিএনপির দিকেই নির্দেশ করা হচ্ছে যে একটা গণতান্ত্রিক আধুনিক মধ্যপন্থী। বাংলাদেশের ধর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার বিধিবিধানও এড়িয়ে যাওয়া কখনই কোনো দলের পক্ষে সম্ভব হয়নি। আবার একই সঙ্গে একটা আধুনিক রাষ্ট্র একটা বহির্বিশ্বে চলতে গেলে সেটাও। সুতরাং আমার মনে হয় যে পরবর্তী কিস্তিতেও তাকে সম্ভবত আঞ্চলিক সম্পর্ক কি হবে এবং বিএনপি কিভাবে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে দেখে, বিএনপির পররাষ্ট্রনীতি কিভাবে দেখে, ভূ রাজনীতিকে এই প্রসঙ্গ বিএনপি কিভাবে মোকাবেলা করবে, চীন ভারতের এই মিত্রতা এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি হবে, এর বাইরে তো আরও অনেক এই মুহূর্তে পৃথিবীর যে মেরুকরণের একটা নতুন মেরুকরণের প্রচেষ্টা সেটাকে বিএনপি কিভাবে দেখে। তো শুধুমাত্র ঘরোয়া আলোচনায় কিন্তু বিএনপি সীমাবদ্ধ থাকলে সেটা সীমিত হয়ে পড়বে। তো একই সঙ্গে ভারতের এই বক্তব্য, তাতে মনে হয় যে পরস্পরকে নিশ্চয়ই পর্যবেক্ষণ করছেন, দেখছেন, ভারতও হয়তো বাংলাদেশকে দেখছে, বড় দলগুলোকে দেখছে, কার্যক্রম দেখছে, সেটা অমূলক না, এটা এত সমালোচিত হবার কিছু নেই, বড় দেশ দেখবেই। আমিও কি নেপালকে দেখি না বা আমিও কি ভারতকে দেখি না, সুতরাং এটাকে আমি মনে করি খুব বাস্তবসম্মতভাবে কূটনীতির চোখ দিয়ে দেখতে হবে। তো এই সব কিছু মিলিয়ে দেখা যাক আমাদের
রাজনৈতিক অঙ্গন, ঐক্যমত্য সবকিছু মিলে নিশ্চয়ই ভালো কিছু আশা করছি। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর শামীম রাজা আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।